ফরেক্স ট্রেডিংয়ের কথা ভাবলেই পেপস, পিপেটস, লটসের মতো কিছু শব্দ মাথায় আসে, তাই না? আর এগুলো শুনেই অনেক সময় মাথাটা কেমন ঘুরে যায়। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আসলে খুবই সহজ কিছু জিনিস। আর এগুলো না বুঝলে ট্রেডিংয়ে এগোনোটা একটু মুশকিল। চলুন আজ এই ব্যাপারটা একদম সহজ করে ফেলি। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই পিপ জিনিসটা আসলে কি? চলুন একদম গোড়া থেকে বুঝি ব্যাপারটা, সব হিসাব নিকাশ সহ, তবে খুব সহজ করে। তাহলে পিপ কি? খুব সহজ করে যদি বলি, এটা হলো ফরেক্স মার্কেটের দামের যে ওঠানামা হয় সেটা মাপার একটা একক। ঠিক যেমন আমরা দূরত্ব মাপতে মিটার বা ওজন মাপতে কেজি ব্যবহার করি, ঠিক সেরকমই। আর এটাই কিন্তু ট্রেডিংয়ের একেবারে বেসিক একটা জিনিস। মানে পিপ হলো দুটো কারেন্সির দামের মধ্যে সবচেয়ে ছোট যে পরিবর্তনটা মাপা যায় সেটার ইউনিট। ধরুন ইউআর বা ইউএসডির দাম ছিল 1.1050, আর একটু পরেই সেটা বেড়ে হলো 1.1051। এই যে ছোট্ট একটা পরিবর্তন হলো না, এই 0.001-এর যে জাম্প, এটাই হলো এক পিপ। একদম সিম্পল। তাহলে প্রশ্ন হলো, এটা খুঁজে বের করব কিভাবে? উপায়টা খুবই সোজা। বেশিরভাগ সময় দেখবেন প্রাইস কোটের যে দশমিক সংখ্যাগুলো আছে তার একদম শেষেরটাই হলো পিপ। ব্যাস, আপাতত এইটুকু জানলেই হবে। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি ব্যাপার আছে। বেশিরভাগ কারেন্সি পেয়ারে, যেমন ধরুন ইউআর/ইউএসডি, দশমিকের পরে 4 নম্বর ঘরটা হলো পিপ। কিন্তু যেই কোনো পেয়ারের সাথে জাপানিজ ইয়েন বা জেপিওয়াই চলে আসবে, অমনি নিয়মটা একটু পাল্টে যাবে। তখন দশমিকের পর 2 নম্বর ঘরটাই হবে পিপ। আচ্ছা, পিপের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু গল্প এখানেই শেষ না। কিছু ব্রোকার আছে যারা আরও ডিটেলে পরিমাপ করে, আর এখানেই চলে আসে পিপ। সোজা কথায় এটা হলো পিপেরও একটা ছোট অংশ, মানে একটা ফ্র্যাকশনাল পিপ। এখন মনে হতে পারে, আরে বাবা, পিপের থেকেও ছোট এককের আবার কি দরকার? দরকার আছে, কারণ কিছু ব্রোকার একদম মিলিমিটার মেপে দামের পরিবর্তন দেখাতে চায়। তাই তারা দশমিকের পর আর একটা এক্সট্রা সংখ্যা বসিয়ে দেয়, আর এই এক্সট্রা সংখ্যাটাই হল পিপেট। একটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ধরুন প্রাইস দেখাচ্ছে 1.30542। এখানে 4 নম্বর সংখ্যাটা মানে 4, ওটা হলো পিপ। আর তার ঠিক পরেই যে 5 নম্বর সংখ্যাটা মানে 2, ওটাই হলো পিপেট। তার মানে কি দাঁড়ালো? একটা পিপেট হলো একটা পিপের 10 ভাগের 1 ভাগ, জাস্ট 1/10, মানে পিপের একটা ছোট্ট ভগ্নাংশ। ওকে, পিপ কি, পিপেট কি, সব তো বোঝা গেল। কিন্তু আসল কথা হলো, এক পিপকানে আসলে কত টাকা, মানে এটার ফিনান্সিয়াল ভ্যালুটা কি? এটা বের করতে ছোট্ট একটা অঙ্ক করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, হিসাবটা একদমই সোজা। আর এটা একবার বুঝে গেলে লাভ লোকসান ট্র্যাক করা অনেক ইজি হয়ে যাবে। পিপ ভ্যালু বের করার জন্য মাত্র 2টা স্টেপ। স্টেপ 1, পেয়ারের যে দ্বিতীয় কারেন্সিটা আছে, যেটাকে আমরা বলি কাউন্টার কারেন্সি, সেটার হিসেবে পিপের সাইজটা নিতে হবে। স্টেপ 2, ওই সাইজটাকে তখনকার এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করে দিতে হবে। চলুন উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে। এই যে দেখুন, এখানে একটা ইউএসডি ক্যাড পেয়ারের উদাহরণ আছে। এখানে পিপের সাইজ হল 0.0001 ক্যানেডিয়ান ডলার। এবার এটাকে আমরা ভাগ করছি তখনকার এক্সচেঞ্জ রেট মানে 1.0200 দিয়ে। ভাগ করলে কি পাচ্ছি? বেস কারেন্সি মানে ইউএস ডলারে পিপ ভ্যালু দাঁড়াচ্ছে প্রায় 0.000098 ডলার। হ্যাঁ, খুবই সামান্য একটা অ্যামাউন্ট। এবার চলুন জাপানিজ ইয়েন আছে এমন একটা পেয়ার দেখি, যেমন জিবিপি জেপিওয়াই। মনে আছে তো? এখানে পিপ কিন্তু দ্বিতীয় দশমিকে মানে 0.01 জেপিওয়াই। এটাকে যদি আমরা এক্সচেঞ্জ রেট 123.00 দিয়ে ভাগ করি, তাহলে পিপ ভ্যালু আসছে প্রায় 0.0000813 জিবিপি। তার মানে প্রসেসটা কিন্তু একই থাকছে, শুধু পিপের পজিশনটা আলাদা। তো পিপ ভ্যালিউ তো বের হলো, কিন্তু শেষ পর্যন্ত যেটা ম্যাটার করে সেটা হলো যার যার ট্রেডিং অ্যাকাউন্টের কারেন্সিতে এটার মূল্য কত দাঁড়াবে। চলুন এবার ফাইনাল স্টেপটা দেখে নিই। কারণ দিনের শেষে তো এই প্রশ্নটাই আসল, তাই না? এই ক্যালকুলেশনটাই একটা অ্যাবস্ট্র্যাক্ট সংখ্যাকে সত্যিকারের টাকায় কনভার্ট করে। নিয়মটা কিন্তু একদম সহজ। মনে রাখতে হবে কারেন্সি পেয়ারের প্রথমটা বেস, দ্বিতীয়টা কাউন্টার।
যদি অ্যাকাউন্ট কারেন্সিটা পেয়ারের কাউন্টার কারেন্সি হয় তাহলে ভাগ করতে হবে, আর যদি ওটা বেস কারেন্সি হয় তাহলে গুণ করতে হবে। ব্যাস, এই দুটো সিম্পল রুল। আর এভাবেই একটা দশমিকের ছোট্ট নড়াচড়া একটা ট্রেডিং অ্যাকাউন্টের সত্যিকারের লাভ বা লোকসান হয়ে দাঁড়ায়। পুরো প্রসেসটা বুঝে নিতে পারলেই কিন্তু একজন স্মার্ট ট্রেডার হয়ে ওঠা যায়। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা এত অঙ্ক কষলাম, এত হিসাব করলাম। এবার একটা ভালো খবর আছে, একটা বড়সড় ব্যাপার। এত সব ক্যালকুলেশন দেখে এখন নিশ্চয়ই মনে হচ্ছে প্রতিবার ট্রেড করার আগে কি এত সব অঙ্ক কষতে বসতে হবে নাকি? তো এর উত্তরটা হলো একটা বড় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদমই করতে হবে না। যাক, শুনে একটু স্বস্তি পাওয়া গেল, তাই না? আসলে প্রায় সব ফরেক্স ব্রোকারই এই হিসাবগুলো অটোম্যাটিক্যালি করে দেয়, কিন্তু আসল কথাটা হলো এই হিসাবটা কিভাবে হচ্ছে সেটা জানা। আর এই জ্ঞানটাই একজন সাধারণ ট্রেডার আর একজন সিরিয়াস ট্রেডারের মধ্যে পার্থক্য গড়ে তোলে, কারণ নলেজই তো আসল পাওয়ার, তাই না? তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যদি একটা পেপার ভ্যালু এতই কম হয় তাহলে ফরেক্সে এত বড় বড় লাভ বা লস হয় কিভাবে? এই ছোট ছোট পরিবর্তনগুলো কি করে এত বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়? এই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে লট সাইজের মধ্যে, আর সেটা নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের পর্বে।